প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৭-৮। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মায়েরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুহাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরার দুহাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মায়েরা ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা মা, মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। হঠাৎই মায়রার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়রার দুহাত পেছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়রার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়রা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতেই কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মায়রার হাতে বেঁধে সরে গেলে মায়রা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলে একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়রার এত বকবক নিতে পারল না। ডান হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মায়রা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে মায়রার ডান পায়ে হাত দিলে মায়রা চেঁচিয়ে ওঠে। কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়রার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মায়রার পা ধরে একপাশে জোরে করে টান দেয়। মায়রা জোরে কেঁদে দেয়। ইরফান মায়রার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়রাকে এখানে কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়রা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না? অসভ্য ইতর বেয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্রবাবুর অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়রাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই দুগাল আস্ত থাকবে না। মায়রা রেগে আবারও জোরে চেঁচিয়ে বলে, করব না, আমার মুখ আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। অস। আর বলতে পারল না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মায়েরা ডান দিকে হেলে যায়। কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা 2 দিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে কসচেপ এনে মায়রাকে টেনে মায়রার মুখে লাগিয়ে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপরে বসলে কেমন দেবে যাবে। মায়েরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভুরুকুসকে তাকায়। এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মায়েরার মনে পড়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মায়েরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়ে ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকাই। ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মায়েরার এমন দম বন্ধ লাগলো। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ লাগে। আর এই ঘরে সব জানালা দরজা লাগানো। মায়েরা বাধা মুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকে এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিলে হয়ে আসে। মায়েরা বুঝতে পারে ওড়নার গিট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। দুহাত মোছরামুছরি করতে করতে কিছুক্ষণের মধ্যে ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মায়েরা খুশিতে ছোটখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে কসচেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন, কিন্তু দুঃখের বিষয়ে দরজা তো খুলতেই পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে।
শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে তোয়ালে জড়ানো, উদাম শরীর। মায়েরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কোঁচকালো। মায়েরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পেছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। সি সি সি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মায়রার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজে মেলে দাঁড়িয়ে আসো, ইডিয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে। একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুই পাশে আনলো। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা এদিক ওদিক তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মায়েরার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নিল। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মায়রা দু হাত দুগালে চেপে ধরে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুইবার ফেলেছেন আমাকে, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সে উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মায়রা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মায়রার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা হা করে বন্ধ দরজার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে, জঘন্য, অসহ্য, অসভ্য লোক একটা, বলে দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মায়রা তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মায়রা দাঁড়িয়ে যায়। হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে। পাশে মায়রা শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে ওপরের দিকে তাকায়। বলে, জি ইরফান ভাই। ওপরে এসো। ইরফান ভাই 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়রার দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলেই মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা, তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়রা বুকে থুথু দিয়ে বিরক্ত হয়ে পেছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথাই পেছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল, সে কি কিছু করেছে? আবার ভাবল, না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাভার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার ওপরে ছুঁড়ে ফেলল। জাহিদও ভুরু কুঁচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বা রিতাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো।
আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করাতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মায়রাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে, মায়রাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথে ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে, মিস্টেক মিস্টেক। তখন মায়েরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝতে পারে না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না, আমি আয়রন করাতে পারবো, যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আমি আর কি। ইরফান দু হাতের শার্ট এর হাতা কনুই পর্যন্ত গুটিয়ে হাত ঘড়ি পরতে পরতে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পেছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দু হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতে করতে দিন চলে যাবে, আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার জাহিদ ভাইকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও, আর এসব কার শার্ট প্যান্ট, চুরি করলে নাকি? পেছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পেছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটা এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের ওপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এ বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন, জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামণির ঘরে ঢুকছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে দুপা এগিয়েছে। তখনই ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছন ফিরে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফাস্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভুরু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ, তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারাত থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফাস্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারাত থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নিব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখল, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হচ্ছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝল না, কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন? মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ের সামনে যাইনি, ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে, কোমরে এখনো একটু একটু ব্যথা আছে, বুঝলে? ইনায়া অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে আছেন। মায়েরার সব কথা তার মাথার ওপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে এই মেয়ে। মায়েরা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ না, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা?
আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরব, তোমার ছুটি হলে আবার একসাথে আসব। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়রার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়রা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, বুঝলে? তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনি নায়ক লাগে, বুঝলে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলল। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মায়রা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজেই তো পাগল। আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে, ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাই এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনে, তাহলে আমিও পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়রার মুখ চেপে বলে, মায়রা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি। প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আসছে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! মায়রা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ের পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ের নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। মায়রার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড! মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে বাঁচাবে কে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো তো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়রার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নাই। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে ইরফানের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়রা পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভুরু কোঁচকালো। ডান হাতে মায়রার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়রার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। ইনায়ের দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলে দেব? ইনায়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুইয়ে দেয়। মায়রার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রার সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল কর, মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পেছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া?
দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলে তুমি পাষাণ হয়ে গেছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ের দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গট গট পায়ে এগিয়ে এসে রেগে বলে, এত বাদরামি না দেখে কলেজে যাবি না? ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎই মায়েরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়েরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ের দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিড বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ের পিছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে শুলে চড়াবি, বুঝতে পারছো ভাই ইরফানের মাথায় কি সমস্যা? আল্লাহ, 2 মিনিটের 1 সেকেন্ডও লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়েরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। আমি খুব করে তোমাদের মাঝখানে আমার লাইফের একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমার হঠাৎই এই যে আমার সামনে বাঘ, বাঁচাও বাঁচাও, এটা দেখে মনে পড়লো। একদিন আমি আর আমার খালাতো বোন টিউবওয়েল পাড়ে দাঁড়াই আছি। টিউবওয়েল পাড় বলতে গেলে এইবার সন্ধ্যা হয়ে গেছে। আমার খালাতো বোন মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে আর আমি দাঁড়াই আছি। ও যেহেতু আমাদের বাসার গেস্ট, ওকে আমি গামছা হাতে নিয়ে দাঁড়াই আছি ওর জন্য। হঠাৎ করে একটা বিশাল আকৃতির কি যেন আমার দিকে দৌড় মারি আসছে। আর আমার মাথায় কোনো কাজ করছে না। আমি ওইটা দেখে বলছি, শাকিরা, বাঘ, বাঘ, বাঁচাও, বাঁচাও। আর এত জোরে আসছে, পরে যায় ওইদিকে যায় তাকায় দেখছে ওটা আসলে বাঘ না, ওটা আসলে ছাগল। তো আমার খালাতো বোন আমাকে পরে বলছে, আচ্ছা আপু, তোমার মাথায় কেন আসলো যে এখন বাঘ আসবে? বাংলাদেশে মনে হয় হাতে গোনা কয়েকটা বাঘ আছে, আর এর মধ্যে তুমি তোমার বাড়িতে বাঘ দেখছো কি করে বলো তো? আমি এত পরিমাণে হাসছিলাম। এখনো যদি আমার খালাতো বোনের সাথে আমরা এক জায়গায় হই, ও এই কথাটা বলে যে আপু আর কোনো প্রাণীর নাম, অন্তত ছাগল, ছাগল না বলে গরু তো বলতে পারতো। আপু না পারে বলছে বাঘ আসছে, বাঘ আসছে, বাঁচাও, বাঁচাও। মানে বুঝছো কি একটা অবস্থা। ইনায়া অসহায় চোখে পেছন ফিরে তাকাই। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে। তাই দ্রুত তার ঘরে গিয়ে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিংও করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চাই। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানতেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি। আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ভাইরে ভাই, মায়েরাকে কেউ একটু চুপ করাও। মুখ দিয়ে যা না আসছে তাই সব বলে যাচ্ছে। ওকে যে মারবিনি, ওর তো এই চিন্তা নাই ভাই। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপা এগিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয়ে কেঁপে ওঠে। দুহাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চাই, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। দু হাতে দু গালে হাত বোলাই। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে,
আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে। উফ! ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দুপা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা বড় বড় চোখ করে তাকায়। মায়রা কথাটা বলে শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোই বুঝতে পারেনি। মায়রা পেছন দিকে পেছানোই ইরফান নিজেও তাল সামলাতে পারেননি। মায়রার দিকে হেলে গিয়ে মায়রা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়রার ওপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচের অবস্থানরত মায়রার মুখে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর! বাঁচাও আল্লাহ! আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামী আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মায়রার ওপর ঠাস করে পড়ে যায়। মায়রা আবারও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে বলে, স্টপ ইডিয়েট! এত চিৎকারে রুমা নওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এ অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়রাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এ মেয়ে এখানে শুয়ে কি করছে? মায়রা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল, এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি, খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়। বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো করে বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়রার কথা শুনে রুমা নেওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়রার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টে ফিরে দাঁড়ালো। মায়রাকে এক ঝাটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়রার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে এগোতে নিলে মায়রা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়রা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর দুদিন পর আমি পৌঁছে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবারও দেখলে, আই সোয়ার, ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার ওপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য। ফালতু কথা বলা এর স্বভাব।
ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়রার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়রা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরো অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়রাকে ধরে ধরে উঠালো। মায়রা দাঁড়াতে পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়রা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, রেডি হয়েছে কেন? মায়রা দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না। দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ নেই। দুটোই দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা শুনে কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পেছন ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভুরু কোঁচকালো। এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে। কেঁদেছে বোঝা যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করে জানেন তার ছেলে কেমন একরোখা। এই জন্য বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন। কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়েকে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমন আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো? মিথ্যে বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, মায়রা, আমি কিছু জিজ্ঞেস করছি। মায়রা ঢোক গেলে। তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না। এখন নাম ধরে ডাকলো। তার মানে সিরিয়াস রেগেছে। মায়রার ছোট মাথায় এটাই খেলল। মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজ এর রাগে কপালে রক ফুলে উঠল। আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে। মানে কলের এবার তারেক নেওয়াজ বলছে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল। সে আর ইরফানের যাওয়ার কথা। একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে। এই জন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়। নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো। ফোন তুলল না। শুদ্ধ ভুরু কুঁচকালো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়াই। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়রা ইনায়াকে বলে, আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে, কিছুটা। যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়রা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু, তুমি কলেজে যাও। আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ের কান্না পাচ্ছে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজ না গেলে কিছু হবে না। তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়েরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না। মায়েরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়েরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথায় মেয়েটাকে কাবু করে নিয়েছে। তাই তো কথা বলতেছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়েরা, বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে। অতঃপর দুহাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলেমেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়।
এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভুরু কুঁচকে তাকিয়ে রইল মায়রার দিকে। মায়রা কেন বলল এই কথাটা? মায়রা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়রা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ের দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে দিলে তারেক নওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধর পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নওয়াজের ঘর নিচ তলাতে। তিনি তার ঘরে যেতে যেতে বললেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার ওপরে তাকাই। ইরফান কি বাসায় আছে, নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে, কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগে তারেক নওয়াজ উল্টো ঘুরে পেছনে দুহাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়েরও সেই মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গিলে। তারেক নওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়রা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল, আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নওয়াজ শব্দ পেয়ে পেছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভুরু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নওয়াজের দিকে চেয়ে আসে। তারেক নওয়াজ ভুরু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন, আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাছ থেকে আমায় কে বাঁচাবে? হুম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই উপন্যাসটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সত্যিই নীল চিরকুট উপন্যাসটি শুনতে চাও? যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি সবাই মতামত দাও যে শুনতে চাই, তাহলেই শোনাবো। আর না হলে ওই উপন্যাসটা এখান পর্যন্তই থাক, সমস্যা নাই। আর প্রণয়ের অমল কাব্য উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে। আমি নতুন করে 4টা উপন্যাস শুরু করেছি। এই 4টা উপন্যাস শেষ হলে তবেই না আবার নতুন উপন্যাস নিয়ে আসবো, তাই না? এখন এর মাঝে আরো বেশি যদি উপন্যাস নিয়ে আসতে যাই, বিশ্বাস করো আমি 2 থেকে 3 দিন উপন্যাস দিতে পারবো। তারপরে যে দেখা গেল তোমাদের অরোর আপু আবার পটল তুলতে চলে গেছে, তখন কি সেই জিনিসটা ভালো হবে বলো? তার থেকে ভালো হয় সুন্দর করে এই উপন্যাসগুলো শেষ করি, তারপরে আবার নতুন উপন্যাস ধরি, তাই না? তোমরা এই উপন্যাসগুলো শোনো, একটু অপেক্ষা করো, তারপরে আবার নতুন উপন্যাস শুনি, তাই না?
আমি তো চাচ্ছিলাম এভাবে শেষ করতে। এখন তোমরা কি চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।